জমে উঠছে চামড়ার বাজারগুলো। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাই কিনেছে কোরবানির পশুর চামড়া। ছোট ছোট যারা লোকাল যারা বিজনেসম্যান আছে, দুটো একটা চামড়া নিয়ে এসছে, এদের কাছ থেকে চামড়া কিনছে। এটা মাদ্রাসার কাজে লাগানো হয়, এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছে। নগরের পরিচ্ছন্নতায় 2 সিটি কর্পোরেশন কর্মীদের নিরলস প্রচেষ্টা। অধিকাংশ বর্জ্য অপসারণের দাবি উত্তরের প্রশাসকের। খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময় একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর মনে করেন সাবেক প্রধানমন্ত্রী। নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি। তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। অন্যথায় সরকারের সাথে অনৈক্য সৃষ্টির শঙ্কা। তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। ঈদে বাড়তি চাহিদার কারণে এটিএম বুথগুলোয় রাখা হয়েছে পর্যাপ্ত টাকা। চালু অ্যাপ ভিত্তিক লেনদেনও, নিরাপত্তা ও তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টিম। ঈদের দিন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অসাধ্য সাধন। পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন। যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেল, আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। ভয়াবহ হামলার শিকার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। নিহত কমপক্ষে 5 জন, আহত অর্ধ শতাধিক। কোরবানি ঈদের দিন থেকে জমে উঠতে শুরু করেছে নাটোরের চামড়া বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন এমন দাবি আড়তদারদের। তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ অধিকাংশ বিক্রেতার। আর চামড়া বাজারে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। ট্রাক ও ভ্যান গাড়ি করে আসছে কোরবানি দেওয়া পশুর চামড়া। দাম দর করে কিনছেন ব্যবসায়ীরা। সাথে সাথেই নেওয়া হচ্ছে চামড়া সংরক্ষণের প্রাথমিক সব ব্যবস্থা। ব্যস্ত সময় কাটছে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজারে। ছোট বড় মিলিয়ে প্রায় 2 শতাধিক চামড়ার আড়ত রয়েছে এখানে। প্রতি বছর শুধু কোরবানি ঈদেই এই বাজার থেকে সরবরাহ করা হয় দেশের মোট চাহিদার প্রায় 30 ভাগ চামড়া। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কেনার দাবি আড়তদারদের। নাটোরের বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে কাঁচা চামড়াগুলো আমাদের মার্কেটে এসে পৌঁছেছে। আমরা সরকার নির্ধারিত মূল্যে চামড়াগুলো ক্রয় করতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর পরিমাণে লবণযুক্ত মাল আসবে, আমরা সেগুলোকে বেচার চেষ্টা করব। তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে চামড়ার ক্রেতা বিক্রেতাদের মাঝে। অধিকাংশ বিক্রেতার দাবি প্রত্যাশিত দাম না পাওয়ার। 20 পিস গরুর চামড়া 850 করে বেচেছি, খাসি লেছি 45 পিস, বেচি 40। বাজার খুব একটা ভালো না। ঈদের দিন থেকেই বাজার সরগরম হয়, দম ফেলার সুযোগ নেই শ্রমিকদেরও। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। আমরা সারা রাত ভরে চামড়া টানবো, এই চামড়া লবণ দিয়ে আমরা খুব ব্যস্ত আছি, এখন খুব কাজে চাপ আছে আমার। বিভিন্ন জাত থেকে চামড়া আসছে, আমরা ঘরে রাখিছি, এটা সারা রাত লবণ দিব, আমাদের দম ফেলানোর সময় নাই। দাম কিছুটা বাড়লেও বাজারে পর্যাপ্ত লবণের সরবরাহ আছে বলে জানান বিসিক কর্মকর্তা। আর চামড়া ব্যবসা ও পরিবহনে অব্যাহত আছে যৌথ বাহিনীর নজরদারি। এবার মনে হয় যে চামড়ার দাম তারা সঠিকভাবে পাবে, চামড়া ব্যবসায়ী যারা আছে। এবং লবণের দাম কিছুটা প্রথমে বাড়িয়ে সিন্ডিকেট করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা শিল্পের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এই চামড়া পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নাই এবং আমরা হাইওয়ে পুলিশের সমন্বয় রাখছি। চাঁদাবাজি হবে না, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা জানান, ঈদের সপ্তাহখানেক পর থেকেই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের অন্তত 35 জেলার চামড়া আসে এই বাজারে। মার্কেট জমজমাট হয়ে রয়েছে এবং সব নগদ বেচা কিনা হইতেছে। আশা করি কোনো ধরনের অভিযোগ আমাদের এই চামড়া বাজারের উপর নেই। ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের এই চামড়া বাজারটি। আড়তদাররা বলছেন এবার তারা নগদেই চামড়া কেনা বেচা করছেন।
এবার এই চকবদ্ধনাথ আড়তে 21 লাখ পিস পশুর চামড়া কেনাবেচা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। পাড়া মহল্লায় খুব একটা ছিল না মৌসুমী ব্যবসায়ীদের চেনা দৌড়ঝাঁপ। তার বদলে এবার রাজশাহীতে অধিকাংশ কোরবানির চামড়া সংগ্রহ করেছেন বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা। এতে যারা কোরবানি দিয়েছেন তাদেরও দামাদামির ঘেরাটোপে পড়তে হয়নি। অবশ্য আড়তের দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা। কোরবানি শুরুর পর থেকেই রাজশাহীর পাড়া মহল্লায় মাদ্রাসার শিক্ষার্থীদের অপেক্ষা। উদ্দেশ্য সরাসরি কোরবানিদাতাদের কাছ থেকে পশুর চামড়া সংগ্রহ। এটা মাদ্রাসার কাজে লাগানো হয়, এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছে, এটাতে লাগানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কাজে লাগতে পারে মাদ্রাসার, বা লিল্লা বোর্ডিং আছে, বোর্ডিংয়ের ফান্ডে টাকা জমা হবে। এবারের ঈদুল আজহায় রাজশাহীতে তেমন একটা দেখা যায়নি মৌসুমী চামড়া ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ। ধর্মীয় অনুশাসন অনুযায়ী দরিদ্রদের এই প্রাপ্য নিয়ে দর কষাকষি করতে না হওয়ায় কোরবানিদাতারাও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতেই তুলে দিয়েছেন বেশিরভাগ চামড়া। আপনার আর আমার ছেলে পেলে ওই টাকাটা খাইলে, আর আমাদের কাছে ঠিকই 700-800 করে বেশি চলে যাচ্ছে। আর প্রকৃতির কারণে ওই যে মাদ্রাসার ছেলে পেলে বা এতিমেরা টাকা পাচ্ছে না, এই কারণে আমার মনে হয় যে বেশিরভাগ ঝুঁকি দিয়েছে মাদ্রাসায়, কারণ মাদ্রাসায় দিলে আর কেউ তাদের কাছে যাচ্ছে না। তারপরেও দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসার শিক্ষকরা। তারা বলছেন ক্রেতার সংখ্যা কম হওয়ায় গেল বছরের তুলনায় এবার প্রতিটি চামড়া অন্তত 1 থেকে 150 টাকা কমে বিক্রি করতে হয়েছে। অন্যান্য বছরে 7.5, 8, 8.5 বা কোনো রেটে বিক্রি করেছি পার চামড়া, কিন্তু এবার রেটটাও প্রায় অনেকটাই কম এবং প্লাস ক্রেতাও অনেকটাই কম। ছোটো ছোটো যারা লোকাল যারা বিজনেসম্যান আছে, যারা হয়তো বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা যারা 2-1টা চামড়া নিয়ে এসছে, এদের কাছ থেকে চামড়া কিনছে, এরা আবার কাদের কাছে কী রেটে বেচবে তারাও অনিশ্চয়তার ভিতরে আছে। মাদ্রাসার শিক্ষকরা বলছেন নিজেদের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সরকারিভাবে বিনামূল্যে লবণ পেলেও তা কাজে লাগছে না। লবণ দেওয়ার একটা ঝামেলা আমাদের কাছে, এবং ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গাও নেই যে জায়গাতে লবণ দিয়ে রাখা যায়। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার বস্তা প্রতি 1 থেকে 150 টাকা বেশি দামে তাদের লবণ কিনতে হয়েছে। আমরা এখানে প্রত্যেক ব্যবসায়িক চামড়া, কিন্তু একটা বস্তাও আমরা লবণ পাইনি। শুনছি মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা দিয়ে ছাত্রও কি জানবে? আমার বেটা রাজশাহী কলেজে পড়ে, চামড়া লবণ দিয়ে কিছু বুঝবে? লবণটা যদি কিছু আপনার ক্ষুদ্র ব্যবসায়িকদের পর ওই ভর্তুকি দিত তাহলে অনেকটা মনে হয় এই জিনিসটা ভালো হতো। চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় পশু কুরবানি কম হওয়ায় চামড়ার সংখ্যাও কম। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। 10 বছর ধরে কঠিন সময় পার করছে চামড়া শিল্প। বিদেশের কাঙ্ক্ষিত অর্ডার নেই, সাভারে কারখানায় চালু করতে পারেননি অনেক ট্যানারি মালিক। কারণ একটাই, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু না হওয়া। ব্যবসায়ীদের অভিযোগ, কোটি কোটি টাকার ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে বিদেশি প্রতিযোগীদের কাছে, অথচ কঠিন বর্জ্য নিয়ে কোনো সিদ্ধান্ত আসছে না। পরিবেশ উপদেষ্টা জানালেন জলবায়ু তহবিলের অর্থে নতুন উদ্যোগ আসছে। তৌহিদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। কোরবানি, ঈদ বা বছরের অন্যান্য সময়ে ট্যানারি পল্লীর এমন ব্যস্ততা চিরচেনা। প্রতিনিয়ত বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হতে থাকে ওয়েট ব্লু। এটি শুকালেই চামড়ার এক একটি পিস তৈরি হয় রপ্তানির জন্য। প্রশ্ন হচ্ছে, প্রক্রিয়াজাতের পরে চামড়ার বর্জ্য কোথায় যায়? জবাব মিলবে চামড়া শিল্পনগরীর শেষ প্রান্তে। প্রথম দেখাতে বোঝা কঠিন এটি কি আদৌ সড়ক নাকি ময়লার ভাগাড়। কেননা রাস্তা ও জমির অনেকাংশ দখল করে রেখেছে কঠিন বর্জ্য, যা বর্ষায় মিশে যায় পাশের খালে, নালায়, শেষ পর্যন্ত ধলেশ্বরী নদীতে। এর মূল কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হওয়া, অথচ চামড়ার বিদেশি ক্রেতাদের কাছে ট্রেসেবল, ইকো ফ্রেন্ডলি, নন হ্যাজার্ডাস এই শব্দগুলো এখন নীতিগত মানদণ্ড। সেসব শর্ত পূরণ না হওয়ায় মিলছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ। বেশিরভাগ অর্ডার চলে যাচ্ছে ভারতের চেন্নাই, ভিয়েতনামের হোচিমিন কিংবা ইন্দোনেশিয়ার সুকাবুমি আর বান্দুংয়ে। লেবার ওগুলো আনলে থাকে না, এই একটা 15 দিন, একটা 2 দিন, আগের দিন আসলে পরের দিন নাই, এইভাবে থাকে। কিসে গন্ধ এখানে আমাদের থাকবে না। এমনকি আমার কোনো পার্টি আসে না, ফরেন পার্টি আমার ব্যক্তিগত ট্যানারিতে, কারণ এখানে যে গন্ধ, এখানে ঢুকার লগে গন্ধের লেগে থাকে না। ব্যাংকের লোক এসে ইন্সপেকশনে বমি করে দিছে গেটের ভিতরে, ভাগি গেছে লগা লগে, আমার ট্যানারি থাকবে না, বসার সময় আছে। অসম্পূর্ণ সিটিভিটা এই পর্যন্ত কমিশনিং পর্যন্ত করা হয়নি, এবং অসম্পূর্ণ কাজের জন্য যে টাকাটা কেটে রাখা হয়েছিল এই টাকাটা অর্থ বিভাগকে ফেরত দেওয়া হয়েছে। এই কাজটুকু, অসম্পূর্ণ কাজটুকু কে করবে, এই ব্যাখ্যাটুকু পর্যন্ত এ পর্যন্ত কেউ দিতে পারে না।
সরকারি পরিসংখ্যান বলছে হেমায়েতপুরের ট্যানারি পল্লীতে প্রতিদিন গড়ে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য ও 120 টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার বড় অংশই আশপাশের পরিবেশে মিশে যাচ্ছে। কোরবানি ঈদের সময় এই বর্জ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায়। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের দাবিতে সোচ্চার ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি তৎকালীন প্রধান নির্বাহী ও বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সিইটিপির এহেন অবস্থার জন্য তিনি দায়ী করলেন বিগত সরকারকে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা কিছু অর্থায়ন পেয়েছে, যেটা দিয়ে তারা ওই মাটির ফ্লোরিংটা ঠিক মতন করে দেবে যাতে কঠিন বর্জ্যগুলো লিচিংটা করতে না পারে এবং একটা জায়গায় স্তূপীকৃত থাকে। কিন্তু কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য তো হাইকোর্ট একের পর এক আদেশ দিয়েই গেছে, সেটাও এখনও প্রতিপালিত হয়নি, যা দুঃখজনক। আমরা চেষ্টা করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে যাতে করে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধানের দিকে আমরা যেতে পারি। সিইটিপি নির্মাণে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করায় চীনা ঠিকাদার জিনসু লিংজি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানির চুক্তি বাতিল করা হয়েছে আরও 4 বছর আগে। চীনাদের তৈরি এই কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এখন সাভারের চামড়া শিল্পনগরীর দুঃখ বা গলার কাটা। বলা হচ্ছে এটি যদি পুরোপুরিভাবে চালু করা যায় তাহলে বিভিন্ন যে ট্যানারি রয়েছে এই শিল্পনগরীতে তারা এলডব্লিউজি সার্টিফিকেট পাবেন এবং সেটির মাধ্যমে তারা আসলে আরও বেশি পশ্চিমা অর্ডার হাসিল করতে পারবেন। কিন্তু এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানোর আগে যেভাবে বিভিন্ন সড়কে এবং বিভিন্ন জমিতে আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং যেভাবে বুড়িগঙ্গার মতো এখন ধলেশ্বরী নদীও দূষণের শিকার হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে যতই এলডব্লিউজি সার্টিফিকেট আমরা পাই, কখনোই পশ্চিমারা যারা পরিবেশ সম্পর্কে সচেতন তারা এসে এই ট্যানারিগুলোতে হয়তো চামড়ার অর্ডার দিতে চাইবেন না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও কোরবানির বর্জ্য পড়ে নেই, এরই মধ্যে শেষ হয়েছে অধিকাংশ বর্জ্য অপসারণ। সন্ধ্যায় এমন দাবি করেছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। নগরীকে কোরবানির পশু বর্জ্যমুক্ত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর অলি গলি, রাজপথে ও পশুর হাট জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 7টা থেকে রাজধানী জুড়ে শুরু হয় পশু কোরবানি। এরপরই বর্জ্য অপসারণের নামে 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এবার 12 ঘন্টায় পুরো রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ হয়ে যায় নগরবাসীর সহায়তায়। কোরবানির পরপরই নিজ উদ্যোগে পশু জবাইয়ের স্থান পরিষ্কার করে ফেলেন অনেকেই। এখানে ময়লা গন্ধ টন্ধ যেন না হয়, মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমরা নিজেরাই করতেছি। আমরা তো অন্য যে সিটি কর্পোরেশনে আসে থাকি না, নিজের কাজ নিজেই করে ফেলি, কারণ ওরা কখন আসবে কখন করবে সেটা তো আর বয়ে থাকে লাভ নেই। এর আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান নির্ধারিত সময়ের মধ্যে পুরো নগরীর পশুর বর্জ্য অপসারণ করা হবে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। পরে সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান কোথাও পড়ে নেই কোরবানির বর্জ্য। যতটুকু পরিমাণ মানে কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। শতভাগ পরিষ্কার করা ইম্পসিবল, কারণ এখনও গরু পড়ছে। তো সুতরাং আমরা যদি ক্লেম করি শতভাগ পরিষ্কার হয়েছে তাহলে এটা একটা আনন্যাচারাল কথা হবে। হ্যাঁ, বাট আমরা এতটুকু বলতে পারি যে কোথাও ময়লা পড়ে নাই। রবিবার মূল সড়ক পরিচ্ছন্ন করার পাশাপাশি আরও 2 দিন রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর, এমনটাই বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে তার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান দলটির মহাসচিব। আর সঙ্গে নির্বাচন নিয়েও আলোচনা হয় এ সময়। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতৃবৃন্দ। সে সময় মির্জা ফখরুল বলেন 2026 সালের এপ্রিলে নির্বাচনের সময় নির্ধারণ সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয়। ঈদের দিন চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন। সকাল থেকেই সমাধিতে ভিড় করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা।
দোয়া শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ঘোষিত সময় নিয়ে মতামত জানান। বলেন, এবছরের ডিসেম্বরই নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। গুলশানের ফিরোজায় সাক্ষাৎ শেষে বেরিয়ে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, খালেদা জিয়া মনে করেন একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর। নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই। তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, চেয়েছেন দোয়া, জানান বিএনপি মহাসচিব। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ও তারিখ দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নিলে দলগুলোর সঙ্গে সরকারের অনৈক্য সৃষ্টির আশঙ্কা আছে। তাদের মতে বিচার ও নির্বাচন একসঙ্গে মেলানো উচিত হবে না। নির্বাচন যত দেরিতে হবে, সংস্কার ও বিচার প্রক্রিয়া তত দুর্বল হবে। গত ১৫ বছরে যে কটি সংসদ নির্বাচন হয়েছে সবই ছিল কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ। ভোটাররা ভোট দিতে পারেনি অভিযোগ করে রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গুম, খুন মামলা সহ নানা নির্যাতনের শিকার হয় বিএনপি সহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। যদিও ডিসেম্বরে নির্বাচন চেয়ে আসছে বিএনপি সহ অনেক দল। বিশ্লেষকরা বলছেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে সময় ঘোষণা করলে ভালো হতো। মাথায় রাখতে হবে এসএসসি পরীক্ষা, রোজা, ঈদ, দলগুলোর প্রচারণার মতো বিষয়গুলো। বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এবং তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। সবাইকে কনভিন্স করে যদি আপনি 2 বছর পরে দেন, সবাই যদি একমত হয়, আমাদের কোনো আপত্তি নাই। এপ্রিলে ইলেকশন করলে সমস্যা হতে পারে বা কম সময় পাওয়া যাবে বা প্রচারণার ক্ষেত্রে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতেও নির্বাচন করা যেতে পারে। ব্যাপক নয়, নির্বাচনের জন্য মৌলিক সংস্কারে সবাইকে ঐক্যমতে আনতে হবে বলছেন এই দুই বিশ্লেষক। তারা মনে করেন নির্বাচনে দেরি হলে বাড়বে সংকট। এই সরকার কিন্তু সব স্তরে মানুষ নাই, সো তাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হয় বৈধতার জন্য। আবার তাদের নেটওয়ার্কগুলো ব্যবহার করতে হয়। তো সরকার ততক্ষণে সহযোগিতা পাবে এই সকল রাজনৈতিক দলগুলোর, যখন সরকার এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজটা করবে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া এবং ক্ষমতায় যাওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করে বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু অযৌক্তিক কিছু না। এটাই রাজনৈতিক দলগুলোর মূল বৈশিষ্ট্য। তো সুতরাং আমি মনে করি যে নির্বাচন দেরি হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে সরকারের সাথে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময়ের সঙ্গে বিচারের কোনো সংযোগ নেই। নির্বাচন ব্যবস্থা দুর্বল হলে দুর্বল হবে সংস্কার ও বিচার প্রক্রিয়া। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়াকে যদি মিলিয়ে ফেলা হয় তাহলে সেটা ঠিক হবে না। আমার মনে হয় যে বিচারের গতিতে চলবে, এদিকে নির্বাচনও হয়ে যেতে পারে। আমি মনে করি যে রাজনৈতিক সরকার আসলেও নির্বাচন বিচার প্রক্রিয়া চলতেই থাকবে। সরকার যদি এভাবে আগামী জুনে এসে, এপ্রিলে এসে বা ফেব্রুয়ারিতে এসে বলে আমি বিচারের কাজ কমপ্লিট হয়নি, আমার সংস্কার হয়েছে কিন্তু বিচার হয়নি, তাহলে আমি আবার 1 বছর সময় চাই বিচার করার জন্য, এভাবে কি মানুষ ভোটহীনভাবে থেকে যাবে? দেশের স্বার্থে সরকার ও দলগুলোকে ছাড় দিয়ে পথ চলার পরামর্শ বিশ্লেষকদের। ঐক্যমতের কথা বলছেন, এটা একটা আইডিয়ালিস্টিক ধারণা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে। পাশাপাশি অ্যাপ ভিত্তিক লেনদেনও চালু। নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। 24 ঘন্টার নজরদারিতে আছে সংশ্লিষ্ট ব্যাংক। তদারকি করছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টিম।
টানা 10 দিন ছুটির কবলে দেশ, বন্ধ রয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। ঈদের এই ছুটিতে নগদ টাকার চাহিদা পূরণে একমাত্র ভরসা এটিএম বুথ। গ্রাহকের সুবিধার্থে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে প্রতিটি বুথে। নগদ টাকার জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন ব্যাংকাররা। যখন টানা বন্ধ ছিল 10 দিন, তখন আমরা খুব একটু শঙ্কিত ছিলাম। এখন যেহেতু মাঝখানে একদিন খোলা, আবার মাঝখানে 2 দিন খোলা, তো সেই মাঝখানে যে গ্যাপটুকু আছে এটার জন্য যেই সাফিসিয়েন্ট যেই এটিএম বুথে যে পেমেন্টটুকু সেটা আমরা রেখেছি, এবং সেটা এই যাবত এই 3-4 দিন বন্ধ থাকলে কখনো আমাদের এটিএম বুথের সেই ক্রাইসিসটুকু হয় না যে টাকা শেষ হয়ে গেছে, বুথ থেকে টাকা উঠে যাচ্ছে, এরকম হয়নি কখনো। আমাদের ব্যবস্থাপনা করা হয়েছে, প্রতি বছরই করা হয়, বিশেষ করে ঈদের বন্ধে বা যে কোনো ধরনের বন্ধের মধ্যে যাতে কাস্টমারদের কোনো হ্যাম্পার না হয়, এটিএম থেকে যাতে নির্বিচ্ছিন্ন সেবা পায়, এই ব্যাপারে আমাদের হেড অফিসের নির্দেশনার আলোকে আমাদের শাখাগুলো এবং থার্ড পার্টি যারা এটিএমে লোড দিয়ে থাকে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয় এবং তাদের টাকাটাও আমরা এনশিওর করি। সিস্টেমের মাধ্যমে সেখানে ওভারসি করা হয়, কোন এটিএমে টাকা নাই, সঙ্গে সঙ্গে আমাদেরকে সেন্টারে বলা হয়, সেন্টার থেকে সেটা লোড দেওয়া হয়। পর্যাপ্ত টাকা রাখা ছাড়াও নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে 24 ঘন্টায় পালাক্রমে তদারকি করা হচ্ছে প্রতিটি বুথ। নিরাপত্তার জন্য আমরা এডিশনাল কিছু সিকিউরিটি আমরা এনশিওর করেছি, আর আমাদের ব্যাংক থেকে প্রতিদিন ছুটির দিনে প্রতিদিন আমাদের একজন কর্মকর্তা প্রতিদিন এসে ভিজিট করে যাবে, এটাও এনশিওর করা হয়েছে। এবং ব্যাংক থেকে একদম হেড অফিস থেকেও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শাখায় যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এটা যেন নির্দেশনা দেওয়া আছে। ফিজিক্যাল সিকিউরিটিতে তো একজন গার্ড থাকেই, কারণ এটা 8 ঘন্টা ডিউটির কন্টিনিউস। এটিএম বুথে সিকিউরিটিবিহীন কখনো এটিএম বুথ থাকে না, ওপেন থাকে না, এটিএম বুথে সিকিউরিটি থাকবে। আর এই ব্যাপারে আইটি সাপোর্টটা খুব বেশি জরুরি হয়, সেখানে আমাদের 24 ঘন্টায় সাপোর্ট রাখা আছে, যে কোনোভাবে যেন ডিসরাপশন না হয়। যারা আইটি সাপোর্টটা দিয়ে থাকে এটিএম এর ভাবে, তারা 24 ঘন্টায় কাজ করবে। ফিজিক্যাল নিরাপত্তা আমাদের নিশ্চিত রয়েছে। আমাদের প্রত্যেকটা এটিএম বুথে গার্ড রয়েছে, এই গার্ডের ব্যবস্থাপনায় আমাদের ব্রাঞ্চগুলো ফলো আপ রাখে। অনলাইন লেনদেনের পাশাপাশি আগের চেয়ে বেড়েছে আন্তঃব্যাংক এটিএম লেনদেন। তাই নগদ টাকার জন্য গ্রাহকদের কোনো সমস্যায় পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন ব্যাংকাররা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পশু কোরবানির বর্জ্য অপসারণ এবং পরবর্তী পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, আজকে দ্বিতীয় দিন, আজকেও পশু কোরবানি হচ্ছে, চট্টগ্রামে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। সোহার, গতকাল ঠিক সন্ধ্যা 6টার মধ্যে মেয়র ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম শহরের যে সকল এলাকাগুলোতে পশু কোরবানি হয়েছে সেখান থেকে বর্জ্য অপসারণ। আজকে দ্বিতীয় দিন, আজকেও পশু কোরবানি হচ্ছে, চট্টগ্রামে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। সোহার, গতকাল ঠিক সন্ধ্যা 6টার মধ্যে মেয়র ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম শহরের যে সকল এলাকাগুলোতে পশু কোরবানি হয়েছে সেখান থেকে বর্জ্য অপসারণ তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এমন ঘোষণা দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন অন্যান্য বারের তুলনায় খুব দ্রুত এবং তারা যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা আন্তরিকতার সাথে এই পশু কোরবানির যে বর্জ্যগুলো আছে, বিভিন্ন রকম বর্জ্য, সেগুলো অপসারণ করেছেন। আমরাও বিভিন্ন পয়েন্ট ঘুরে সেটাই দেখতে পেয়েছি। মানে অন্যান্য যে পয়েন্টগুলো থাকে, অন্যান্য বছর যেভাবে বর্জ্য একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি 7টা 8টা 9টার পর আমরা দেখেছি, এইবার সেটা থেকে কিছুটা ব্যতিক্রম। তবে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে বিকেলে পশু কোরবানি হয়েছে, সেগুলো পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করতে যেই দেরিটা হয় সেটার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যে পরিচ্ছন্নতা কর্মীরা আছে তাদের হেল্পলাইন নাম্বার রাখানো হয়েছে এবং সেখান থেকে তাদেরকে ফোন করে বললে সেখান থেকে তারা একেবারে গাড়ি নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ করেছে, এটাও আমরা দেখতে পেয়েছি। আজকেও অনেকে কোরবানি দিবেন, তো তাদের জন্য যে পশু কোরবানির যে বর্জ্য অপসারণ, সেই বর্জ্য অপসারণের জন্য গাড়ি এখনো প্রস্তুত আছে। পে লোডার, পানি পরিষ্কার করার জন্য যে ট্রাক, ডাম্প ট্রাক আছে, সবকিছুই প্রস্তুত। পরিচ্ছন্নতা সুপারভাইজাররা প্রত্যেকটা ওয়ার্ডে যে সকল জায়গায় এরকম ডাস্টবিন বা ডাম্পিং জোন আছেন তার আশেপাশেই তারা পর্যবেক্ষণ করছেন। এবং বলতে গেলে যে পুরো চট্টগ্রাম শহরের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই স্বচ্ছ এবং একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে এবারের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটা আমরা দেখেছি। অন্যান্য বার আমরা দেখি যে সন্ধ্যা 6টা 7টা 8টা 9টা তারপরও কিন্তু পশুর যে বর্জ্যগুলো সেগুলো থেকে যায়। এবার সড়কগুলো একেবারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আছে, যে অলিগলি আছে সেখানেও বর্জ্য আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। যেগুলো আছে নিজ উদ্যোগেই অনেকে আবার পরিষ্কার করে ফেলছেন। সার্বিক চিত্র বলতে গেলে চট্টগ্রাম শহরের পশু কোরবানির যে বর্জ্যগুলো আছে সেগুলো অনেকটাই প্রস্তুত, পরিষ্কার করা হয়েছে এবং যারা আজকে নতুন করে কোরবানি দিবেন তাদের জন্য কিন্তু এরকম গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে।
সোহার, অনেক ধন্যবাদ আপনাকে। ট্রলার ডুবিতে নিহত এবং নিখোঁজ কক্সবাজারের মাঝি মাল্লাদের ঘরে ঈদের আনন্দ নেই। তাদের স্মৃতি ভুলতে পারছে না স্বজনরা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তা এসব পরিবার। ঈদে তাদের ঘরে গিয়ে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের কুতুবদিয়া লেমশিখালী ইউনিয়নের রাজাখালীর 22 বছর বয়সী জিল্লুল করিম 2 ভাই আর 4 বোনের মধ্যে সবার ছোট। পরিবারের সবাই একসাথে ঈদুল ফিতর উদযাপন করলেও কোরবানির ঈদে তাদের ঘরে আনন্দ নেই। গত 28 মে লবণ বোঝাই ট্রলার নিয়ে খুলনা যাওয়ার পথে উত্তাল সাগরে ডুবে প্রাণ হারান জিল্লুর। হ্যাঁ, গত রমজানে একসাথে কাটাইছি কোরবানটা। এটা তো অনেক দুঃখের বিষয়, এটা অনেক কষ্টের মনে কাটবে আর কি। আমার ছোট ভাইকে অনেক ভালোবাসতাম, সেজন্য বলার মতো কিছু না ভাই। আর মারা আর এখন দেখে আর অবস্থান দহন করতে আল্লাহর আল্লাহর কুমাসে মরি। জিল্লুর করিমের মরদেহ 2 দিন পর পাওয়া গেলেও এখনও নিখোঁজ একই ইউনিয়নের মোহাম্মদ রুবেল ও উত্তর ধুরুং ইউনিয়নের মোর্শেদ আলম। বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত তাদের সন্তানরা। পুরো পরিবারের ভবিষ্যৎও অনিশ্চিত। ছোট যে বাচ্চা বাবা হারা ফেলে গিয়ে ছোট বাচ্চা দে আর বাবা বলেও ডাকি না হারি লালন ফালান আছে লেহা বড় আছে। আর যদি মুর্দা গান আনির যদি গাঁড়াত ফেলতাম তার বাদ জীবনে বাফর খবর হয়ে সাইড ফেলতে এখন ইয়ানো করি না ভাই। ট্রলারে 8 জন মাঝি মাল্লার মধ্যে 5 জন উদ্ধারের পর বাড়ি ফিরেছেন। তাদের স্বজনদের অভিযোগ, বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত থাকার পরও মাঝি মাল্লাদের খুলনায় যেতে বাধ্য করেন ট্রলার মালিকরা। জিডি করায় দিচ্ছেন নানা হুমকি ধামকি। 2 দিন 2 রাত আমরা বাসার পরে সকালে আমাদেরকে একটা জেলের নৌকায় পাইছে। কোম্পানি বলতে আমার বোট যাইতে হবে, আমার বোট যাচ্ছে, তোমাদের থেকে যাইতে হবে। তো যাওয়ার পর বাইসে আছে 4টা বোট, 4টা বোটের মধ্যে দুইটা ডুবে গেছে আর 2টা বেঁচে গেছে। যে বোটের মাঝি গেছে খোঁজার জন্য এই বোটের মাঝি হুমকি দিয়েছে তোরে মামলা দেব। ঈদে এসব পরিবারের খোঁজ নিতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। যেগুলো বোট আছে, বোটের মালিক আছে, ওনাদেরকে কি করব, মাইকিং করে জানাই দেব। অবশ্যই সচেতন হতে হবে, ওনাদেরকে লাইফ জ্যাকেট ওখানে থাকতে হবে। তাদের এনআইডি কার্ড সহ আমার সাথে একটু বসে আমরা সরকারি যে কোনো সেবার মধ্যে আমরা যেন তাদেরকে একটু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি সে ব্যবস্থা আমরা নেব। গত 28 মে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই ট্রলার নিয়ে এফবি উম্মে হাবিবা খুলনা যাওয়ার পথে ভাসানচরে ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। অনেকটা অসাধ্য সাধন করলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এক ব্যক্তির পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা। ঈদের দিন সন্ধ্যায় অপারেশন সমাপ্ত হয়। চিকিৎসকদের সফলতার এই গল্পের বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আনিসুর রহমান, স্থায়ী ঠিকানা জয়পুরহাটের 5 বিবি থানায়। ঈদের আগের দিন সন্ধ্যায় বর্বর হামলার শিকার হন তিনি। চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল। প্রথমে মাথাতে স্টেপ করে, মাথাতে যখন স্টেপ করে তখন আমি ওই প্লাস্টিকের চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার দিয়ে আমি মাথাতে হাত দিয়ে আলোক করে দেন চেয়ারটা মাঝখানে 3টা চেয়ার কেটে যায়। তারপরে পেটে স্টেপ করে, পরে পেটে যখন স্টেপ করে পেটের স্টেপটা আমি চেয়ার দিয়ে ইয়ে করি, তখন ওই চেয়ার পরবর্তীতেও কাটে চলে যায়। যাওয়ার পর লাস্টে আবার স্টেপ করছে ঘাড়ে, তখন আটকাতে পারিনি, তখন যা পরের স্টেপে যায় হাতে চোট মারছে। চিকিৎসার জন্য শুক্রবার রাতভর ছিলেন 5 বিবির স্থানীয় একটি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে আনিসুরকে আনা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পর লম্বা সময় অতিক্রান্ত হয়, তার জোড়া লাগানো ছিল বেশ কঠিন। তবে সেই চ্যালেঞ্জ ঠিকঠাক সামলেছেন ডাক্তার অভিজিৎ সরকার। যেহেতু আমরা সেই চ্যালেঞ্জটা একটু নিতে চেয়েছিলাম। আমরা এর আগেও 1-2টা পেশেন্টের এরকম 17-18 ঘন্টা পরে অপারেশন করে কিছু ক্ষেত্রে টিকে গেছে। আবার দেখা গেছে যে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে আসলে অনেক সময় যদি শার্প ইনজুরি না হয়, যদি টেনে ছিঁড়ে চলে আসে, এইসব ক্ষেত্রে অনেক সময় খুব আর্লি আসলেও টিকে না। তো যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেলেও আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। হাসপাতালের পরিচালক বলছেন, বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর অপারেশন প্রায়ই হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে আসার তাগিদ দেন তিনি। অনেকেই যে ভুলটা করে
যে এই জিনিসটা প্রপারলি প্রিজার্ভ করে যদি 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোটামুটি অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া যায়। বিচ্ছিন্ন অংশটা যদি একটা পরিষ্কার করে একটা নর্মাল একটা কিছুর মধ্যে পটের মধ্যে রেখে তারপরে সেটাকে তার চারিদিকে আপনি বরফ দিয়ে যদি দেন, এখানে বার্ন যে পরিমাণে আমরা চিকিৎসা করি তার তুলনায় আমরা ট্রমা, আমরা অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু বিশাল একটা অংশের রোগী আমাদের কাছে আসে। যে কোনো দুর্ঘটনায় সঠিক সময়ে হাসপাতালে আসা বেশ জরুরি। অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নের ঘটনা ঘটলে তা সঠিক উপায়ে সংরক্ষণ এবং হাসপাতাল অবধি নিয়ে আসার ব্যাপারে জোর দিচ্ছেন চিকিৎসকরা। তবেই রোধ করা সম্ভব যে কোনো অঙ্গহানির ঘটনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হামলা শিকার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। টানা দুদিনের হামলায় শহরটিতে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত 60 জনের বেশি। শুক্র ও শনিবার রাতভর শোনা যায় টানা বিস্ফোরণের শব্দ। একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হন 4 জন। শহরের একটি বেসামরিক শিল্প স্থাপনায় একযোগে 40টি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয়। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় উদ্যানে আবারও চালানো হয় অভিযান। এতে প্রাণ হারান 1 জন, আহত 40। দেশটির খেরসন শহরে চালানো হামলাতেও নিহত হন 2 জন। যুক্তরাষ্ট্র অভিবাসন পুলিশ আইসি এর কঠোর অভিযান এবং বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। শুক্রবার হোম ডিপো, গার্মেন্টস ওয়্যারহাউস সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 44 জনকে আটক করা হয়। প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। একে অবৈধ সমাবেশ আখ্যা দিয়ে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শনিবার দ্বিতীয় দিনে আরও তীব্র হয় বিক্ষোভ। কিছু স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোড়েন অনেকে। এমন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও লুটের আখ্যা দেন তিনি। চলমান অভিবাসন বিরোধী অভিযানে প্রায় 200 অভিবাসী আটক হয়েছে। তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন। সমুদ্রকে রক্ষায় কার্যকারী পদক্ষেপ নিতে আলোচনায় বসবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। আলোচনা হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানি দূষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়। বিশেষজ্ঞদের আশা, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক সমুদ্র নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশাল সাগরের রূপকথা জীবন্ত হয়ে ধরা দিল রাতের আকাশে। ড্রোনের সাহায্যে ঝিলমিল আলোয় ফুটে উঠল জেলিফিশ, তিমি, শার্ক আর সি হর্সের মতো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবয়ব। জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন 2025-এর আগাম বার্তা জানাতেই অভিনব এই ড্রোন শো। যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও কোস্টারিকা। বিশেষ এ সম্মেলনে সমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দেবে জাতিসংঘ। তুলে ধরা হবে জলবায়ু পরিবর্তন, দূষণের প্রভাব আর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার মতো বিষয়। তবে ঠিক কী কারণে গুরুত্বপূর্ণ এই সম্মেলন? ইউনেস্কোর ওশান পলিসির প্রধান জুলিয়ান বার্বিয়ের মতে, পৃথিবীর সকল প্রাণীর উৎস মহাসাগর আজ ভালো নেই। প্লাস্টিক আর রাসায়নিক দূষণের কারণে ঝুঁকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। বাড়ছে ভবিষ্যৎ পৃথিবীর বহু দেশ পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা। সমুদ্রের 80% দূষণের কারণ মানুষ। আমরা সমুদ্রকে ময়লা ফেলার ভাগাড়ে পরিণত করেছি। দূষণের ফলে সমুদ্রের পানিতে কার্বনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে পানির তাপমাত্রা। একই সাথে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ফলাফল ছোট দ্বীপরাষ্ট্র আর উপকূলবর্তী মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। একই সাথে মানুষ আজ শুধু স্থলে নয়, সমুদ্রেও যুদ্ধ আর সংঘাতে জড়িয়ে পড়েছে। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিমি, ডলফিন, সিল সহ সমুদ্রের বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী। আমরা অস্থিতিশীল একটি পৃথিবীতে বাস করছি। মানুষ আজ সমুদ্রেও একে অপরের সাথে যুদ্ধ করছে। এর ফলে সমুদ্রে ওশান নয়েজ সৃষ্টি হচ্ছে। সমুদ্রে এই শব্দ দূষণের কারণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। এটি শুধু সামুদ্রিক প্রাণীদের জন্য নয়, মানবজাতির জন্য অস্তিত্ব নাশের কারণ হতে পারে। আশার সংবাদ, গত কয়েক বছরে সমুদ্র রক্ষায় বেশ সোচ্চার আন্তর্জাতিক মহল। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও প্লাস্টিক দূষণ ঠেকাতে আলোচনা ও সদস্য দেশগুলোকে চুক্তিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। বিশেষজ্ঞদের মত, শুধু আলোচনাতে সীমাবদ্ধ না থেকে বাধ্য করতে হবে নীতি নির্ধারকদেরও।
শুধু জাতিসংঘই নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কলকারখানা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও সকলকে অগ্রসর হতে হবে। সমুদ্র নিজে থেকেই দূষণমুক্ত হয়ে উঠতে সক্ষম, আমাদের সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। দূষণমুক্ত রাখলে দ্রুতই সমুদ্র তার আগের রূপ ফিরে পাবে। ফ্রান্সের শহর নিসে আয়োজিত হবে এবারের জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন। চলবে 9 থেকে 13 জুন অবধি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হামজা জামালদের সাথে ঈদ উদযাপন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দল বহনকারী বাসের ড্রাইভার হাসান রাজা যমুনা টেলিভিশনকে জানালেন তার এই জার্নির কথা। ফুটবলারদের এই ত্যাগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্যামেরার পেছনের সুপার হিরো মাঠকর্মীরা। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ই হতে পারে মাঠকর্মীদের এই কষ্ট ভোলার মেডিসিন। এটি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের টিম বাস। সব ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণে ব্যস্ত একজন মানুষ, বাংলাদেশ ফুটবল দলের বহনকারী বাসের ড্রাইভার মোহাম্মদ হাসান রাজা। ফুটবলারদের ভিন্ন আঙ্গিকে উদযাপন করা এই ঈদের সাথে সামিল হয়েছেন তিনিও। খুব কাছ থেকে মিশেছেন ফুটবলারদের সাথে। তার মুখ থেকেই জানবো এই জার্নির অভিজ্ঞতা। আমাদের খেলোয়াড়রা যে এত ভদ্র নম্র, একেবারে ছোট থেকে একেবারে বয়স্ক পর্যন্ত অন্তপক্ষে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করে, এভাবে হাত নাড়াইয়া অলওয়েজ হাসি খুশিতে থাকে। আমি তাদের সাথে শুধু দেখা না, আমি তাদের সাথে আনন্দ করি। ক্যাম্প থেকে ফুটবলারদের অনুশীলনী নিরাপদে নিয়ে আসা থেকে শুরু করে তাদের আবার ফিরিয়ে নেয়ার গুরু দায়িত্বটা থাকে লাল সবুজের বহনকারী বাসের ড্রাইভারের কাঁধে। এমন একটি দিনে পরিবার থেকে দূরে থাকলেও দেশের জন্য এই ত্যাগ কিছুই নয়, বরং যাদের একসময় দেখতেন টিভির পর্দায় তাদের সাথে ঈদ উদযাপন করতে পেরে খুবই খুশি হাসান রাজা। অনেক আনন্দে আছি, অনেক মজা করতেছি, যার ফলে ওই যে আমার ফ্যামিলির বা ঈদের এরকম কোনো আমার কিছু মালুম হইতেছে না। যা আমি খুব আনন্দ, এটা আমি ভুলাই গেছি ওদের সাথে থাকতে থাকতে। এই ফুটবলাররা যেন ভালোভাবে অনুশীলন করতে পারেন সে কারণে মাঠ কর্মীরাও কাজ করছেন দেশের বৃহৎ স্বার্থে। যখন যা প্রয়োজন সাথে সাথে পৌঁছে দিচ্ছেন ফুটবলারদের দোরগোড়ায়। হামজা জামালদের এই ত্যাগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্যামেরার পেছনের সুপার হিরোরা। প্লেয়ারদের সাথে মিশে আছে, যেমন ফাহমিদুল আমার সাথে অনেক ক্লোজ, তাই তাদের সাথে সময়টা অনেক ভালো যাচ্ছে। এই টিম আসছে দেখে ঈদে আর যাইতে পারিনি, এখন এটাই ঈদ আমাদের। যেহেতু তারা সবকিছু ত্যাগ করে অনুশীলন করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, ইভেন আমাদের দেশের জন্য অনেক বড় একটা পাওয়া। তবে সবারই প্রত্যাশা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয়, কারণ একমাত্র এই জয়ই হতে পারে কষ্টের মেডিসিন। আমরা চাই যে সিঙ্গাপুরের সকল জিতুক, তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। সামনের ম্যাচটা আমি আশা করি যে বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জিতবে। ভুটানের পর সিঙ্গাপুর ম্যাচের আগে নিরাপত্তার দিকেও বিশেষ নজর বাফুফের। মাঠের চারদিকের পরিবেশ ঠিক রাখা ও ফুটবলারদের নিরাপত্তার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার রাত 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামে দলটিকে বহনকারী বিমান 42 সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। 23 জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তা সহ আরও 19 জন। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফর সঙ্গীদের। সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। আগামী 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। উয়েফা নেশনস লিগের খবর। আলিয়ান্স অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে দেখা যাবে লামিন ইয়ামাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 3 আসরের প্রথমবার শিরোপা জেতে পর্তুগাল, এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে স্প্যানিশরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। একদিকে তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল, আরেকদিকে ক্যারিয়ারের পরন্ত বেলায় থাকা মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই প্রজন্মের দুই তারকাকে নিয়ে আলোচনাটা এখন জোরে সোরেই। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে নেশনস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। এবার যে মাঠের লড়াইয়ে নামছেন CR7 ও ইয়ামাল। যদিও এমন প্রসঙ্গে হাইপ তুলতে চান না রোনালদো, বললেন লড়াইটা নির্দিষ্ট কারোর সাথে নয়, দলের সাথে দলের। দেখেন, দুই প্রজন্মের আমরা, একজনের শুরু আর একজনের শেষের পথে আছে। বিষয়টা এমন না রোনালদোর সাথে কারো লড়াই, এটা আসলে এক দলের সাথে আরেক দলের লড়াই। এদিকে রোনালদোর সক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে সেরাটা দেওয়ার প্রত্যয় স্প্যানিশ কোচের।
রোনালদোর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। একজন ব্যক্তি ও ফুটবলার হিসেবে সে রোল মডেল, সে দুর্দান্ত। পর্তুগালে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার আছে, আমার বিশ্বাস আমরা আমাদের সেরাটা দেখাতে পারবো। ম্যাচে স্প্যানিশদের মূল ভরসা দুই ফরওয়ার্ড লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। পেদ্রি, দানি ওলমো, পাও কুবার্সি, ডিন হুইসেনদের নিয়ে গড়া তারুণ্য নির্ভর দলটা এবার দেখিয়েছে দুর্দান্ত পারফরমেন্স। এদিকে রোনালদোর সাথে ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেস ও গনসালো রামোসরাও মুখিয়ে আছে মাঠে সেরাটা দিতে। নেশনস লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল, শেষবার গেল আসরের শিরোপা জেতে স্পেন। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনাল খেলতে যাচ্ছে লা রোজারা। একদিকে স্প্যানিশদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ, আরেকদিকে পর্তুগিজদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। এবার দেখার অপেক্ষায় মাঠের লড়াইয়ে কে জেতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।